আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু প্রশাসনিক জায়গা থেকে যে উদ্যোগগুলো এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো নিয়ে আমাদের সমালোচনা, আমাদের কিছু দাবি আমরা গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছি। নারীদেরকে বিভিন্ন প্রকার সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে যারা প্রার্থী হিসেবে ছিলেন। তো সেই বই থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই যে বিপি পর্যন্ত জিএস পর্যন্ত প্রার্থী হয়ে আসার যে সাহস, সেই সাহসটুকু আমাদের বোনেরা হারিয়ে ফেলেছেন। এখন একটু মেন্টালি একটু আনস্টেবল আর কি। এবং সেই সাথে এটাও মনে রাখতে হবে যে যারা হচ্ছে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিরা যেন কখনোই আমাদের এই ক্যাম্পাসে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তো এই বৈচিত্র্যতা থেকে বানচাল করার জন্য অনেক শক্তি এখনো লেগে আছে। আমাদের পাহাড়ি আদিবাসী জনগণ সবসময় শাসক গোষ্ঠীর যে একটা আগ্রাসনের ভিতরে ছিল। এখানে নিরাপত্তা কাদের জন্য? ওখানকার স্থানীয় মানুষদের যদি আপনি নিরাপত্তা এনশিওর করতে না পারেন, আসলে ওখানে সেনাবাহিনী উপস্থিতি থাকে। কিন্তু আমরা বলতে চাই এই যে দৈনন্দিন যে ব্যাপারটা, এই দৈনন্দিন ব্যাপারটা আমাদের সাথে ঘটছে প্রায় 35 বছর পর। বোয়ালখালী বাজারের দিকে তারা জড়ো হচ্ছে, বলছে বন্ধ হলো, তুমি হচ্ছে কি হলে থাকো, আসিও না। জনগণের যেই দাবিগুলো, সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা বারবার এখানে দাঁড়িয়েছি, বারবার এখানে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা দ্রোহের শক্তি নিয়ে বারবার সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা সাহস নিয়ে দাঁড়িয়েছি। পরিশেষে বলবো যে চাকসুতে হোক লড়াইয়ের লোক। সবাইকে শুভেচ্ছা। পাবলিক ভয়েস, আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন আগামী 15ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাকসু নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমর্থিত প্যানেল দ্রোহ পর্ষদের বেশ কয়েকজন প্রার্থী আজকে আমাদের সাথে আছেন। আমরা প্রার্থীদের সাথে ইলেকশনের পরিস্থিতি, নির্বাচনের যেই সমীকরণগুলো কী অবস্থা, এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের মনোভাব কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখানে দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী রিজুলক্ষ্মী অবরোধ উপস্থিত আছেন, দ্রোহ পর্ষদের জিএস প্রার্থী ইফাজ ইমো আমাদের মাঝে উপস্থিত আছেন, দ্রোহ পর্ষদের এজিএস প্রার্থী শেখ জুনায়েদ কবির আমাদের মাঝে উপস্থিত আছেন, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী আসাদ উপস্থিত আছেন, দ্রোহ পর্ষদের পরিবহন ও যোগাযোগ প্রার্থী ট্যালেন্ট চাকমা এবং উপস্থিত আছে দ্রোহ পর্ষদের সদস্য পদপ্রার্থী জেস চাকমা। তো আমি শুরুতেই যে আলাপটা নিয়ে জানতে চাই এই ইয়েতে যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যেই রকম অবস্থা বা যেরকম পরিবেশ তৈরি হয়েছে সেইটাকে আসলে আপনারা মনে করছেন কিনা যে নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সকল ছাত্র সংগঠনের জন্য একটা অবারিত সুযোগ সেটা তৈরি হয়েছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যেহেতু এরই মধ্যে আমরা দুটো নির্বাচন দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দুটো নির্বাচনেই আসলে এক ধরনের কারচুপির অভিযোগ এসেছে, জালিয়াতির অভিযোগ এসেছে। তো সেই রকম পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেমনভাবে দেখছেন, আমি একটু আমাদের ভিপি প্রার্থীর কাছ থেকে শুরুতেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। প্রথমত হচ্ছে যে গত প্রায় 35 বছর ধরে আমাদের চাকসুতে আমাদের কোনো শিক্ষার্থীর কোনো প্রতিনিধি নাই। সিনেটে আমাদের সংকট নিয়ে কথাগুলো বলার জন্য আমাদের কোনো প্রতিনিধি গত 35 বছর ধরে ছিল না। ফলে 35 বছর পর এই যে চাকসুর আগমন, এই যে এর যে আমেজ, সে আমেজটা শিক্ষার্থীদের মধ্যে আছে এবং শিক্ষার্থীরা সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। আবার পাশাপাশি সংগঠনগত জায়গা থেকে বা একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমাদের একটা দাবিও আমরা জানিয়েছি যে এই যে চাকসু প্রায় 35 বছর পর যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে নিশ্চিত হয়, সেই নিশ্চয়তার কথা আমরা বারবার একবার তফসিল ঘোষণার পর থেকে আমরা সেই দাবিটা জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনিক জায়গা থেকে যে উদ্যোগগুলো এখনও পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো নিয়ে আমাদের সমালোচনা, আমাদের কিছু দাবি আমরা গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছি। প্রথমত হচ্ছে নির্বাচনের যেই দিন, সেটা প্রথমে ধার্য করা হয়েছিল 12ই অক্টোবর। আমরা মনে করি যে এটা খুবই একটা অপরিকল্পিত একটা সিদ্ধান্ত ছিল। কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাস প্রায় গত 26 তারিখ থেকে আগামী প্রায় 4 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্পাস বন্ধ। অর্থাৎ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা, এই প্রচারণার জন্য আমরা সময় পেয়েছিলাম শুধুমাত্র ওই 4 দিন। ফলে এরকম 4 দিন সময়ের মধ্যে আসলে যেহেতু আমাদের ক্যাম্পাসে প্রায় 78% শিক্ষার্থী তারা হচ্ছে অনাবাসিক, অর্থাৎ তার মধ্যে আরও বেশিরভাগ শিক্ষার্থী তারা শহরে থাকে। এত বিশাল অংশের শিক্ষার্থী যারা এই সময়ের বন্ধের মধ্যে বাড়ি চলে গিয়েছে, তারা ফিরে আসবে, তাদের মধ্যে আমরা প্রচারণা করবো, আমাদের কাছে এটা একটু অবাস্তব মনে হয়েছে এবং আমাদের ক্যাম্পাসের সার্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতা এটা আসলে সম্ভব না। ফলে সেই জায়গা থেকে আমাদের সংগঠন, পাশাপাশি অনেক শিক্ষার্থীরা, অনেক প্যানেলও এই দাবিটা জানিয়েছে যাতে নির্বাচন যাতে একটু পেছানো হয়। আমাদের এই দাবিগুলো জানানোর পর আমরা গত 2 দিন আগে শুনলাম যে প্রশাসন আমাদের দাবিগুলোর মুখে তারা হচ্ছে নির্বাচন 3 দিন পেছাতে বাধ্য হয়। আগামী 15ই অক্টোবর তারা নির্বাচনটা
দিনটা ধার্য করে। কিন্তু এর বাইরে গিয়েও এই যে বিশাল অংশের শিক্ষার্থী যারা শহরে থাকে, নির্বাচনের দিন তারা আসলে শহর থেকে কীভাবে আসবে, তাদের জন্য বাড়তি কোনো ট্রেনের শিডিউল নিশ্চিত করা হবে কিনা, অথবা বাড়তি কোনো বাসের ব্যবস্থা করা হবে কিনা, এই নিয়ে আসলে কোনো রকমের সিদ্ধান্ত, এই নিয়ে আসলে কোনো রকমের বার্তা প্রশাসন থেকে এখনও পর্যন্ত দেয়নি। আমরা প্রশাসনকে আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে যে আসলে বাড়তি কোনো ট্রেন বা বাড়তি কোনো বাসের ব্যবস্থা আসলে করা হবে কিনা, কিন্তু প্রশাসনিক জায়গা থেকে যেটা বলা হয়েছে যে এটা আসলে দৈনন্দিন পরীক্ষা বা দৈনন্দিন ক্লাসের মতো করেই যাতে আমরা দেখি। কিন্তু আমরা বলতে চাই এই যে দৈনন্দিন যে ব্যাপারটা, এই দৈনন্দিন ব্যাপারটা আমাদের সাথে ঘটছে প্রায় 35 বছর পর। ফলে আমরা এটাকে শুধুমাত্র একটা দৈনন্দিন পরীক্ষার মতো ব্যাপার মনে করি না। পাশাপাশি এই যে অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছে তাদের আশাটা নিশ্চিত করার জন্য আমরা এখনও দাবি জানাই যাতে বাড়তি ট্রেনের শিডিউল থেকে শুরু করে বাড়তি বাস সেটা যাতে নিশ্চিত করা হয়, এবং নির্বাচনের দিন যাতে যথেষ্ট পরিমাণ পক্ষপাতহীন একটা নিরপেক্ষ নির্বাচন, একটা অংশমূলক নির্বাচন যাতে নিশ্চিত হয়, সেই দাবি আমরা জানাই। ধন্যবাদ রিজু লক্ষ্যে অবরোধকে। আমরা একটু যেটা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও মানে নারী প্রার্থীদের উপস্থিতির এক ধরনের কমতি ছিল। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা দেখছি যে 5টা হলে সেখানে প্রায় বেশিরভাগ প্রার্থী আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এবং বেশ কয়েকটা হলে আসলে পদই শূন্য রয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্রটাও কম বেশি আমরা যতদূর জানতে পেরেছি একই রকম, বিশেষ করে নারীদের উপস্থিতি খুবই কম। তো এরকম একটা অভ্যুত্থানের পর যেখানে নারীরা এত সরব একটু অংশগ্রহণ করলো, তারপরেও কেন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী প্রার্থীদের এইরকম উপস্থিতিটা কম, সেটা নিয়ে যদি আমরা একটু গ্রহ পর্ষদের জিএস প্রার্থী ইফাজউদ্দিন আহমেদ এর কাছে আমরা একটু শুনতে চাচ্ছিলাম। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিপি পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন, ওই বিপি পদে আমরা এখনো পর্যন্ত কোনো নারী দেখতে পাইনি। এর যে মূল কারণটা হতে পারে বলে আমি মনে করি সেটা হচ্ছে যারা নারী প্রার্থী হিসেবে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আমরা দেখতে পেয়েছি বিশেষ করে ডাকসু নির্বাচনে নারীদেরকে বিভিন্ন প্রকার সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে যারা প্রার্থী হিসেবে ছিলেন। তো সেই বই থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই যে বিপি পর্যন্ত জিএস পর্যন্ত প্রার্থী হয়ে আসার যে সাহস, সেই সাহসটুকু আমাদের বোনেরা হারিয়ে ফেলেছেন, এবং নানামাত্রিক যে থ্রেট পাওয়ার যে একটা অভিযোগ, একটা প্রবণতা, সেটি হচ্ছে এখনও আছে। আর আমরা একটা বাস্তব কথা যদি বলি, আমাদের প্যানেল থেকে একজন নারী প্রার্থীকে হচ্ছে এক প্রকার থ্রেট দিয়ে হচ্ছে বলা হয়েছিল, মানে যাতে নির্বাচন না করে, মানে এই প্যানেল থেকে। তো এই সমস্ত থ্রেটের কারণে হচ্ছে আমি মনে করছি বিশ্ববিদ্যালয়ে নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে নারী প্রার্থীদের যথাযথ পরিমাণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তারা যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, এর বিরুদ্ধে গিয়ে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো প্রকার স্টেপ নিতে পারেন নাই। নারী বিরোধী সেল, নারী নিপীড়ন বিরোধী সেল আমরা গঠন করার জন্য বারবার বলে এসেছিলাম, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত ওই নারী নিপীড়ন বিরোধী সেল হচ্ছে তারা গঠন করতে পারে নাই। এটা গঠন করে যদি তারা কার্যকর ব্যবস্থা নিতে পারতেন, তাহলে হচ্ছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে নারীদের একটা ভালো ভূমিকা থাকতো বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে যারা নারী প্রার্থী হিসেবে সামনে নির্বাচন করবেন, ওনাদের যাতে নিরাপত্তা দেওয়া হয় যথাযথ, সেই ব্যবস্থা যাতে রাখা হয়, এই দাবিটুকু আমরা রাখবো। আর আমাদের মধ্য থেকে নারীদের প্রতি যে নেতৃত্ব, আমরা সবসময় নারী নেতৃত্বকে হচ্ছে আমরা ওয়েলকাম জানাই, এবং ভবিষ্যতে ওয়েলকাম জানাবো, নারীরা এগিয়ে আসুক, এটাই আমরা চাই। আমরা একটু আমাদের এই গ্রহ পর্ষদের এজিএস প্রার্থীর কাছে আমরা যেতে চাই। আমরা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মানে এটা তো ঠিক যে অনেক কারচুপির অভিযোগ আসছে যেমন 2টা নির্বাচনে, সেটা ঠিক, কিন্তু এটাও আবার ঠিক একই সাথে যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন তো শিক্ষার্থীদের মধ্যে আসছেই, যেটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা এবং জাহাঙ্গীরনগরে ছাত্র শিবিরের রাজনৈতিক কার্যক্রম এক রকমের অবাঞ্ছিত ছিল। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা জানি যে দীর্ঘ সময় ধরে শিবিরের এক ধরনের একটা দখলদারিত্ব ছিল, তাদের ছাত্র শিবিরের নানা রকম কর্মকাণ্ড নিয়ে সমালোচনার কথাও আমরা দেখেছি। আমরা জানি যে 1998 সালে সঞ্জয় তলাপাত্র হত্যাকাণ্ডের ঘটনাও আমরা জানি। সেই রকম একটা পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনৈতিক সমীকরণটা বা তাদের যে প্রতিনিধি তারা যে নির্বাচন করবে, সেটার ক্ষেত্রে কোন বিষয়গুলো শিক্ষার্থীদের বিবেচনা করা উচিত, এবং তারা আসলে কোন বিষয়ে বিবেচনা করবে, এবং কি ধরনের মানে একই রকমের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে কিনা, সেইটার প্রসঙ্গে যদি একটু আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে শিক্ষার্থীরা এইখানে এই ধরনের সমীকরণে শিক্ষার্থীদের কোন বিষয়গুলো বিবেচনা করে শিক্ষার্থীদের ভোট দেওয়া উচিত। ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে। একটা কথা হচ্ছে শোনা যায় যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির হচ্ছে মুসলিমের জায়গায় হচ্ছে পরিণত হয়, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির হচ্ছে জালেম। এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে যে
2015 সালের আগ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপনি জেনে থাকবেন যে শিবিরের খুব বেশি একটা দখলদারিত্ব, একটা আধিপত্য ছিল। সেই সময় এসে দাঁড়িয়ে শিবিরের হচ্ছে আমাদের ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে ছাত্র দল, তারপর আরও অনেকেই হচ্ছে শিবিরের হাতে অনেকভাবে তারা হচ্ছে, অনেকে হচ্ছে হত্যার শিকার হয়েছে, অনেকে হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে। এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে বর্তমান সময়ে যখন আমরা দেখছি একটা গণতান্ত্রিক পরিবেশে চর্চা হচ্ছে, দীর্ঘ 35 বছর পরে এসে আমরা চাকসুটা পাচ্ছি, সেটা সাধারণ শিক্ষার্থীদের মনে নিঃসন্দেহে একটি আনন্দের ব্যাপার। তো সেই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমরা এমন কোনো হচ্ছে স্টেপ চাই না যেখানে হচ্ছে কোনো কারচুপির অভিযোগ উঠুক। একটি লিভিং প্লেইং ফিল্ড, যেটাকে আমি বলি, যেখানে হচ্ছে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকা উচিত, করুক। কিন্তু সেই সাথে আমাদের এটা মনে রাখতে হবে যে যারা হচ্ছে 24-এর বিরোধী শক্তি এবং সেই সাথে 71-এর বিরোধী শক্তি যারা আছে, তারা হচ্ছে আমাদের এই নির্বাচনে হচ্ছে তাদেরকে এইসব বিষয় বিবেচনা করি হচ্ছে তা শিক্ষার্থীরা যেন তাদেরকে হচ্ছে ভোট দেয়। কারণ যেখানে 24 হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের শুরু এবং 71 হচ্ছে আমাদের বাংলাদেশের বেস, যে বেসটাকে হচ্ছে কারণে আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে এবং সেই বেজের হাত ধরে 2024-এর জুলাই আন্দোলনের মাধ্যমে যে আমাদের বাংলাদেশের আপামর জনগণের মধ্যে যে একটি নতুন স্পৃহা, একটি বৈষম্যমূলক সমাজ, হ্যাঁ, একটি বৈষম্যহীন সমাজ আমরা যে প্রতিষ্ঠা করার কথা বলছি, সেইখানে এসে দাঁড়িয়ে আমরা চাই যে নতুন বাংলাদেশের মানুষজন একটি গণতন্ত্রের চর্চা হবে এখানে, যেখানে হচ্ছে সকল ধর্ম, সকল নারী পুরুষ বর্ণ জাতি নির্বিশেষে সকলকে হচ্ছে সমানভাবে একটা সমান সুযোগ সুবিধা দেওয়া হবে, যেখানে হচ্ছে সকলের অধিকার সমানভাবে আমরা চর্চা করার কথা বলছি। সেই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমরা চাই যে এই চাকসু যেন হচ্ছে সেইভাবে একটা পরিস্থিতিতে পরিণত হোক যেখানে শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার যেন একটা প্রবণতা বেড়ে যায়। কারণ ভোট দেওয়া আমাদের হচ্ছে রাষ্ট্রীয় অধিকার, আমাদের হচ্ছে এটা সিভিক রাইটস। তো আমি মনে করি যে হচ্ছে একটা শিক্ষার্থীকে তাদের 71-এর যে ইতিহাস, তাদের 24-এর যে ইতিহাস, সেই ইতিহাসগুলোকে মাথায় রেখে তারা যেন আমাদের এই চাকসুকে যারা প্রার্থী বিবেচনা করে ভোট দেয়। এবং সেই সাথে এটাও মনে রাখতে হবে যে যারা হচ্ছে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিরা যেন কখনোই আমাদের এই ক্যাম্পাসে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ধন্যবাদ। ধন্যবাদ জোনায়েদকে। আমরা আমাদের যে আলাপটা ছিলাম, আমরা একটু আমাদের সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আসাদের কাছে আমরা যাব, এই দ্রোহ পর্ষদের প্রার্থী। যে বিষয়টা আসাদ গুরুত্বপূর্ণ, যে কথাটা জোনায়েদ বলছিলেন যে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ দেখেছিল। আবার 71 আমাদের একটা ভিত্তির কথা বললো, যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম, সেটার একটা এই যে সংগ্রামী স্মৃতি, সেই সংগ্রামী স্মৃতিকে বিলীন করারও এক ধরনের চেষ্টা নানাভাবে আমরা দেখছি এই ইয়েটাতে। মানে একজন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে বা সেই জায়গাটা থেকে, মানে 24-এর সাথে 71-এর এই যে দ্বন্দ্ব, যেটাকে এখন তৈরি করা হচ্ছে নানাভাবে, এক ধরনের বয়ান তৈরি করা হচ্ছে যে আসলে মানে 24-এর মধ্য দিয়েই পরিপূর্ণ মুক্তি এসেছে, এই ধরনের যে নতুন কথা বলা হচ্ছে, মানে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে আসলে একটা বহু ভাষাভাষী, বহু লৈঙ্গিক এবং অনেক ধরনের আদিবাসী জনগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে আদিবাসী জনগোষ্ঠীর একটা বড় অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেরকম একটা জায়গায় এসে আসলে এই বিষয়টাকে, মানে আপনাদের প্যানেলের পক্ষ থেকে কিভাবে আপনারা সেটাকে এই বয়ানটা নিয়ে যাচ্ছেন বা কিভাবে আপনারা সেটাকে ধারণ করতেছেন, এইরকম একটা বৈচিত্র্যকে ধারণ করার ক্ষেত্রে, আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করার ক্ষেত্রে, আবার একই সাথে 24-এর অভ্যুত্থানকে ধারণ করার ক্ষেত্রেও আপনাদের স্পিরিটের জায়গাটা কি, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আসলে এই প্রশ্নের জন্য। আমরা যদি দেখি আসলে মুক্তিযুদ্ধ বাংলাদেশ সৃষ্টির জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার এবং এই মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো একটা শক্তি আছে যারা মুক্তিযুদ্ধ শুরু থেকেই এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও বিভিন্নভাবে তারা এই মুক্তিযুদ্ধটাকে বানচাল করার চেষ্টা করে এবং আমাদের যে স্বাধীনতা তাকে অস্বীকার করার চেষ্টা করে। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে এবং আমরা 24-এর পরেও যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এক্সিবিশন হয়, সেই এক্সিবিশনে যারা স্বীকৃত রাজাকার বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাদের ছবি সংবলিত একটা এক্সিবিশন ওইখানে করা হয়। কিন্তু বাংলার মানুষ আসলে এটাকে মেনে নেয়নি, বিশেষ করে সচেতন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটাকে মেনে নেয়নি এবং তারা দাবির মুখে পড়ে সেই ছবিগুলো বা সেই এক্সিবিশনটা বাদ দিতে বাধ্য হয়। তো
তো সেক্ষেত্রে আমি বলতে চাই এই উদাহরণটা দিয়ে আমাদের শিল্প সংস্কৃতির যে ব্যাপার, এই ব্যাপারগুলো তো বিভিন্ন সময়ে এই শক্তিটাই অনেক রকমের বানচাল করার চেষ্টা করা হয়েছে। ইভেন আমরা 24-এর পরও যদি দেখি বিভিন্ন দল বা বিভিন্ন ট্যাগ দিয়ে, যদি আমি বলি তৌহিদি জনতা বা বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদের যে সংস্কৃতি, আপনি যদি বলেন সিলেটের মাজার, চট্টগ্রাম একটা বাউরা আলিয়ার জায়গা, তো ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখি মাজার ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর আপনার এই বিভিন্ন লালনের আখড়া, এই বিষয়গুলো ভাঙচুরের ঘটনা ঘটে। কিন্তু এগুলো তো আমাদের সংস্কৃতি বা এগুলো তো আমাদের একটা বৈচিত্র্যতা, তাই না? তো ওই জায়গা থেকে এই শক্তিটাকে হচ্ছে রুখে দেওয়ার জন্য আমাদের প্যানেল বা আমরা হচ্ছে টোটালি বদ্ধপরিকর, এবং আমাদের ক্যাম্পাসে এই ধরনের কোনো অপসংস্কৃতির চর্চা করতে দেব না। এবং 24-এর পর থেকে আমরা আমাদের সাংস্কৃতিক যে আন্দোলন ওটা সবসময় বজায় রেখেছি। আমাদের যে দল, নাটকের দল, আমি নিজেও থিয়েটার স্টুডেন্ট, ওই জায়গা থেকে আমার প্রতিবাদের ভাষা যে থিয়েটার, আমরা পথনাটক নিয়ে নেমেছিলাম যখন শেখ হাসিনা সরকার ছিল, স্বৈরাচারী সরকার, তখন আমরা পথে নেমেছি আমাদের পথনাটক নিয়ে। 24-এর পরেও আমরা পথনাটক নিয়ে নেমেছি, এবং যে কোনো রকমের অপশক্তি, কোনো রকমের আপনার ভুল ভ্রান্ত ধারণা, কোনো রকমের ভ্রান্ত সংস্কৃতি, এগুলো চর্চার বিরুদ্ধে আমরা সবসময় বদ্ধপরিকর ছিলাম। এবং আমাদের ক্যাম্পাস, আপনি যেটা বললেন যে বৈচিত্র্যের একটা ক্যাম্পাস, আসলে আমাদের এই পুরো ক্যাম্পাসে যদি আপনি দেখেন আদিবাসী স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এবং তাদের যে বৈচিত্র্যতা এটা হচ্ছে টোটালি আলাদা, টোটালি ডিফারেন্ট, একটা এনরিচ একটা ব্যাপার। তো এই বৈচিত্র্যতাকে বানচাল করার জন্য অনেক শক্তি এখনও লেগে আছে, যেটা হচ্ছে আমরা রুখে দিতে বদ্ধপরিকর। এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ক্যাম্পাসে যাতে একটা সুস্থ সংস্কৃতি, একটা দৃষ্টিনন্দন সংস্কৃতি, একটা বৈচিত্র্যতা সংস্কৃতি এবং সংস্কৃতির একটা মেলবন্ধন সব মানুষের মধ্যে, সব জাতির মধ্যে, সব গোষ্ঠীর মধ্যে যাতে একটা মিথস্ক্রিয়ার ব্যাপার ঘটে, সেই বিষয়টা মাথায় রেখে সব রকমের অপশক্তি রোধে আমরা বদ্ধপরিকর, এবং আমরা এই বিষয়টা নিয়ে কাজ করবো, এগিয়ে যাব। যে কথাটা আমরা বলছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমনি একটা আদিবাসী অধ্যুষিত বিশ্ববিদ্যালয়, আবার এটাও ঠিক যে আমরা যতদূর জানতে পেরেছি দ্রোহ পর্ষদের যেই প্যানেল, সেই প্যানেলেও 5 জন, আমি যদি ভুল না করি, 5 জন আদিবাসীদের মধ্য থেকেই প্রার্থী এখানে বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের মাঝে আজকে 2 জন আদিবাসীদের প্রতিনিধিত্বকারী প্রতিদ্বন্দ্বী আছেন। আমরা শুরুতে একটু ট্যালেন্ট চাকমার কাছে যেতে চাই যে এই যে আমরা এখনও দেখছি যে খাগড়াছড়িতে এক ধরনের একটা পরিস্থিতি সেটা আছে, যে একটা ধর্ষণের ঘটনা, সেই ধর্ষণের বিচার নিয়ে সেই একটা আন্দোলন চলছে, সেখানেও এক ধরনের হামলা বা আদিবাসীদের উপর এক ধরনের নির্যাতন নিপীড়ন সেটা চলছে। 24-এর অভ্যুত্থানের পরেও এখনও কিন্তু যে আদিবাসীদের যেই রকমভাবে যেই নির্যাতন নিপীড়নের মুখোমুখি তাদেরকে সবসময় হতে হয়, এখনও সেই ঘটনাগুলো ঘটে চলছে। তাহলে সেইটা নিয়ে আসলে একজন আদিবাসী শিক্ষার্থী হিসেবে এখানে নির্বাচন করতে গিয়ে, প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আপনারা কি ধরনের পরিবেশের সম্মুখীন হচ্ছেন, বা আপনাদের জায়গা থেকে আপনারা বক্তব্যটা কিভাবে নিচ্ছেন, সেটা যদি একটু সংক্ষেপে একটু বলতেন আমাদেরকে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস খুবই একটি কালো ইতিহাস। আমাদের পাহাড়ি আদিবাসী জনগণ সবসময় শাসক গোষ্ঠীর যে একটা আগ্রাসনের ভিতরে ছিল, মধ্যে ছিল। এখানে মানুষের যে একটা ব্যক্তি স্বাধীনতা, যে একটা স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, তার সংস্কৃতিতে, তার সংস্কৃতির আর সমাজের ভিতরে যে একটা নিজস্ব একটা সংস্কৃতি বহন করে তার ভিতর দিয়ে যে বেড়ে ওঠার যে একটা অধিকার, এটাকে শাসক গোষ্ঠী সবসময় কুকিত করতে চেয়েছে। এর ফলে তারা সেখানে সেটেলমেন্টের নামে পাহাড়ি আদিবাসীদের যে একটা ডেমোগ্রাফিক যে একটা আছে, অর্থাৎ ভারসাম্যতা নষ্ট করে দিয়ে ওখানে সেনা ক্যাম্প, তেলার স্থাপনা সহ যে ভূমি, যে একটা কৃত্রিম যে একটা ভ্যাকুয়াম যে একটা করে রাখছে, ভ্যাকুয়াম বোমের মতো, বোমার মতো যে একটা সিচুয়েশন যে একটা ক্রিয়েট করে রাখছে। তো এর জন্য অবশ্যই দায়ী হচ্ছে কি রাষ্ট্র। আর ওখানে পাহাড়ে তো মূলত আসলে সেনা শাসন, ওখানে আপনি আর্মির বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারবেন না। এখানে আপনি আজকে আর্মির বিরুদ্ধে যদি দু একটা কথা বলেন, তাহলে তৎক্ষণাৎ আপনাকে সন্ধ্যার ভিতরে কি তুলে নিয়ে যাওয়া হয়, যে আপনাকে গুম করে দেওয়া হয়। তো এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি 2-1 দিন আগে খাগড়াছড়ির একটা সদরের সিগনালায় 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে, আদিবাসী শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট ফোরামসের নেতৃস্থানীয় যে আদিবাসী ছাত্র জনতা ছিল, ওরা কি এক সমাবেশের ডাক দেয়। তো সেই
ঘটনার পরিপ্রেক্ষিতে যে একজন ওদের এক আহ্বায়ককে যে উখেনু মারমাকে ওই দিন সন্ধ্যার সময় সেনাবাহিনী তুলে নিয়ে যায়। তো উত্তেজনা যখন একটু মানে সেনাবাহিনী নিয়ে গেছে, যখন উত্তেজনা একটু বেশি বাড়তে শুরু করে, তখন হচ্ছে কি আর্মি হচ্ছে কি ছেড়ে দেয় ওকে। তারপরে এই ঘটনার নিন্দার জন্য পাহাড়ি ছাত্র জনতা নামে এক ব্যানার থেকে শনিবার সকাল সন্ধ্যা মানে অবরোধের যে একটা হরতাল আর অবরোধের ডাক দেওয়া হয়। তো এই শান্তিপূর্ণ হরতাল আর অবরোধের মাঝে খাগড়াছড়ি সদরের সেটলারদের দ্বারা আর কি যারা মানে পাহাড়ে যারা পিকেটিং করতেছে এদের উপর হামলা করা হয়। তো যখন পাল্টা হামলার যে একটা মুখোমুখি দুটি গোষ্ঠী, তো এর মাঝে হচ্ছে কি জেলা প্রশাসন 102টার দিকে 140 দ্বারা জারি করে। এর 140 দ্বারা জারি করার পর ওখানে সেনাবাহিনীরাও ছিল, কিন্তু ওরা হচ্ছে কি উত্তেজিত যে সেটেলাররা আছে, সেটেলার মুসলিম বাঙালি বলেন যাই বলেন, এরা হচ্ছে কি ওদের যে উগ্র একটা যে মেজাজ, এরা হচ্ছে কি 140 দ্বারা জারি করার পরেও সেনাবাহিনীর সামনে থেকে প্রোটোকলের ভিতর থেকে এরা হচ্ছে কি আদিবাসীদের যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বসতবাড়ি আছে, ওখানে হচ্ছে কি হামলা চালাচ্ছে। অ্যাজ এ ইন্ডিজিনিয়াস পার্সন হিসেবে আমার একটা খুব একজন মানে আমার আজকে মনটাই খারাপ। আমার থেকে আজ সন্ধ্যা বিকালের দিকে আমার মা কল দিয়ে বলে যে দিকের অবস্থাও তো খারাপ, দিনালার দিকে শুনলাম নাকি বোয়ালখালী বাজারের দিকে সেতালারা জড়ো হচ্ছে, বলছে বন্ধ হলেও তুমি হচ্ছে কি হলে থাকো, আসিও না, এরকম একটা সিচুয়েশন। এখন একটু মেন্টালি একটু আনস্টেবল আর কি। এটা আসলে অত্যন্ত কঠিন পরিস্থিতি। আমরা আসলে জানতাম না যে ট্যালেন্ট এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে আছে। আমরা আবার একটু জেস চাকমার কাছে আমরা যেতে চাই যে প্রসঙ্গটাতে একটা তো হ্যাঁ মানে এটা ঠিক যে এই ধরনের একটা কঠিন পরিস্থিতি আসলে আদিবাসীদেরকে মোকাবেলা করতে হচ্ছে সারা দেশ জুড়েই, সেটা সমতল কিংবা পাহাড়ে যেখানেই হোক। তো একজন আদিবাসী শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের কাছেও মানে যে সদস্য পদে তিনি নির্বাচন করছেন, শিক্ষার্থীদের কাছে আসলে তার কমিটমেন্টের জায়গাটা কি সেটা একটু আমরা জেস্ট আপনার কাছে শুনতে চাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, পাহাড়ে যে বর্তমান যে এই যে জাতিগত একটা যে আগ্রাসন, এটা আসলে নতুন না। আমরা বাংলাদেশের স্বাধীনতার সময়কাল থেকে আজকে পাহাড়ে যে একটা আগ্রাসন, যে একটা জাতিগত যে বৈষম্য, সাম্প্রদায়িক একটা দাঙ্গা, মানে অনেক সময় খুব শত শত ঘটনাগুলো কেন্দ্র করে হচ্ছে অনেক জাতিগত মানে সাম্প্রদায়িক একটা দাঙ্গা ছড়িয়ে পড়ে। আমরা দেখে সেই এবছরে হচ্ছে 4-5 মাস আগে যে দিঘিনালায় চোরকে হচ্ছে পিটিয়ে মারা ঘটনা কেন্দ্র করে হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এবং ওখানে হচ্ছে অনেক পাহাড়িদের ঘর বাড়ি অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়। এই যে একটা জাতিগত যে নিপীড়ন আমরা এখানে দেখি। নিরাপত্তা নামে যে ব্যাঙের সারির মতো এখানে সেনাবাহিনী যে বসানো হয়েছে, আসলে এখানে নিরাপত্তা কাদের জন্য? ওখানকার স্থানীয় মানুষদের যদি আপনি নিরাপত্তা এনশিওর করতে না পারেন, আসলে ওখানে সেনাবাহিনী উপস্থিতি থাকে আমরা ঠিক জানি না এটা কাদের নিরাপত্তার জন্য আসলে এখানে সেনাবাহিনী এত মোতায়েন আছে। আমরা তো খুব গতকালকে যে এক মারমা কিশোরীকে যে দর্শনকে প্রেক্ষাপট নিয়ে একটা যে এখানকে একটা খাগড়াছড়ি একটা উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি চলছে, এখানে আমরা যা আন্দাজ করতে পারছি হয়তো এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দিবে। আসলে এখানে যে নিরাপত্তা বাহিনী আছে আমি মনে করি না এরা হচ্ছে নিরপেক্ষ। যদি এখানকার স্থানীয় প্রশাসন যদি নিরপেক্ষ হইতো তাহলে আসলে এখানে আমার মনে হয় না কারোর সাধ্য আছে যে মানে প্রশাসনের বাইরে গিয়ে হচ্ছে এভাবে একটা সত্য একটা ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনায় রূপ দেওয়া। এটা খুব উদ্বেগজনক, এবং আমরা প্রতিনিয়ত এসব ফেস করে আসছি। আমরা সেই 97 পার্বত্য চুক্তির আগে দেখেছি অনেক গণহত্যা হয়েছিল, কিন্তু কোনো গণহত্যা সে কল্পনা চাকমা যে দর্শন যে ওকে যে তুলে নেওয়া হয়, সে যতগুলো গণহত্যা হয়েছে আপনার কোনোটাই আমরা আজকাল পর্যন্ত কোনো বিচার পাইনি। এই যে বিচারহীনার সংস্কৃতি এটা পার্বত্য চট্টগ্রামে সেই অনেক কাল থেকে চলছে, এখনো চলছে। আমরা আসলে রাস্তার কাছে বিচার চেয়ে কোনো বিচার পাচ্ছি না, কিন্তু আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে অন্তত আমরা যে একটা বিচার পাবো এই বিচারটুকু তো আমরা দাবিদার, কিন্তু এটা আমরা পাচ্ছি না। সব মিলিয়ে বলে পার্বত্য চট্টগ্রামে শুধু নয় আমাদের দেশের যে সাবেক পরিস্থিতি সেটা অবশ্য আমাদের অনুকূলে আমাদের মনে হচ্ছে না। ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের কাছেও আমার সুবিধাজনক মনে হচ্ছে না। আমরা যখন দেখি পার্বত্য চট্টগ্রামে কোনো একটা
মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, সে তার র্যাশ কিন্তু আমাদের ক্যাম্পাসেও চলে এবং আমরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি। এখন আমাদের অনেক জাতিগতভাবে অনেকভাবে বৈষম্য করা হয়, মানে বুলিং করা হয়, যেগুলো হচ্ছে আমরা এই ক্যাম্পাসে এসে মানে এই ক্যাম্পাসের পরিস্থিতি আগে যে আমি যে একজন পার্বত্য চট্টগ্রাম থেকে আসছি আমার উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে, অনেক সময় আমি এই ক্যাম্পাসের বাস্তবতার প্রেক্ষিতে আমার মানে কমফোর্টেবল বা জুন মনে করি না। প্রশাসনও আমাদেরকে নিয়ে সেই রকম সেন্সিটিভিটি বা সহানুভূতিশীল মনে করি না। এইসব নিয়ে প্রশাসনে আরো একটু কাজ করা দরকার বলে আমি মনে করি আমার জায়গা থেকে। ধন্যবাদ জেএস চাকমাকে। আমরা দ্রোহ পর্ষদের প্রার্থীদের কথা আমরা শুনলাম, অন্ধকারও হয়ে আসছে, আমরা খুব বেশি করতে পারবো না। আমি শুধু সংক্ষেপে 1-2 লাইনে আমরা একটু শুনতে চাই যে আসলে দ্রোহ পর্ষদের প্রার্থীদেরকে কেন আপনারা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, আপনাদের সেই লড়াইয়ের কমিটমেন্টটা কি, সেইটা যদি আমি এখানকার ভিপিজিএস এজিএস এর কাছ থেকে আমরা শুধু সংক্ষেপে 1-2 লাইনে আমরা সেটা একটু শুনতে চাই। শুরুতেই এজিএস প্রার্থীকে দিই। ধন্যবাদ। আমি মনে করি যে দ্রোহ পর্ষদে কেন ভোট দিবেন, আমি মনে করি যে যদি আমরা আমাদের ক্যাম্পাসে দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে শুরু করে সেই ফ্যাসিস্ট হাসিনার সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এখানে যারা আছে, যারা এখানে দ্রোহ পর্ষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে, সবাই হচ্ছে এখানে কোনো না কোনো আন্দোলনের সাথে সবসময় ছিল। তারা হচ্ছে স্টুডেন্টদের একটা ভয়েস হিসেবে, কথা হিসেবে কোনো না কোনো আন্দোলনে হচ্ছে তারা পার্ট নিয়েছিল। তো আপনারা মনে করেন যে যদি হচ্ছে আপনারা হচ্ছে চাকসুতে এমন কিছু প্রতিনিধি আছে যারা হচ্ছে লড়াই করে আপনাদের হচ্ছে অধিকার এবং আপনাদের দাবি দাওয়াগুলো প্রতিষ্ঠা করবে, তাহলে অবশ্যই হচ্ছে আমার দ্রোহ পরিষদকে ভোট দিন। এবং তো আমি পরিশেষে বলবো যে চাকসুতে হোক লড়াইয়ের লোক। ধন্যবাদ জুনায়েদকে। আমরা শুনবো একটু দ্রোহ পর্ষদের জিএস প্রার্থী ইফাজউদ্দিন আহমেদ ইমুকে আমরা একটু শুনবো। আমাদের যারা প্রার্থী হিসেবে আছেন আজকে এখানে, আপনি দেখবেন আমাদের কেউ হচ্ছে হল দখলের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, এইসবের কাছে মানে এইসবের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছি। তাদের যে অধিকার, সেই অধিকারটুকুই হচ্ছে আমাদের অধিকার মনে করে আমরা রাজপথে ছিলাম সবসময়। আর আমরা মনে করছি আমরা যদি চাকসুতে নির্বাচিত হয়ে যেতে পারি সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে, বাকি শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করতেছে আমরাও ফেস করতেছি, ওই যে সমস্যাগুলো নিয়ে হচ্ছে কথা বলার একটা সুযোগ পাবো আমরা। তো ওই জন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভোট দিবেন। এবং আর যে সামনে 15 তারিখ নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে দ্রোহ পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে একজন আইকন হিসেবে বেছে নেবেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা একদমই শেষ প্রান্তে আমরা শুনবো দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী রিজু লক্ষ্মী অবরোধকে, যে কেন আসলে এই খুবই সংক্ষেপে যে দ্রোহ পর্ষদকে কেন ভোট দেবে। প্রথমত হচ্ছে আজকে যে বড় সংগঠনগুলোর কথা আমরা শুনছি, যারা আমাদের সামনে অনেক চটকদার বার্তা নিয়ে আসছে, অনেক নতুন নতুন কাজের বিভিন্ন রকমের পসরা সাজিয়ে আমাদের সামনে আসছে। আমরা যদি তাদের অতীত ইতিহাস দেখি, তারা যখন অতীতে আমাদের ক্যাম্পাসের রাজনীতিতে, আমাদের হলগুলো দখলের রাজনীতি নিয়ে মেতেছিল, আমাদের ক্যাম্পাসের বিভিন্ন বিরোধী মতকে দমনের জন্য হত্যা হামলার রাজনীতি করেছে, ঠিক তখন আমরা দাঁড়িয়ে সেটা ছাত্রলীগের আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট আমল, তখনও ছাত্রলীগের সামনে চোখে চোখ রেখে আমরা খুব কম শক্তি নিয়ে, খুব কম মানুষ নিয়েও আমরা এখানে শিক্ষার্থীর যেই দাবি, জনগণের যেই দাবিগুলো, সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা বারবার এখানে দাঁড়িয়েছি, বারবার এখানে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা দ্রোহের শক্তি নিয়ে বারবার সেই দাবিগুলোর ভিত্তিতে আমরা সাহস নিয়ে দাঁড়িয়েছি। ফলে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদের সাথে বিভিন্ন সময়ে আমাদের সাথে যুক্ত হয়েই সেই একই সাথে সেই লড়াইটা চালিয়েছে। ফলে সেই লড়াইয়ের শক্তি হিসেবে, সেই লড়াইয়ের চালু রাখার একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীরা তার যে লড়াইয়ের শক্তি সেটাকেই বেছে নেবে এবং আগামী 15 অক্টোবর তারা তাদের প্যানেল হিসেবে দ্রোহ পরিষদকে সমর্থন করবে, এটা আমরা মনে করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা একদল স্বপ্নবাজ তরুণ যারা দ্রোহ পর্ষদের পক্ষ থেকে, যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা লড়াই করছে, তাদের অনেকগুলো স্বপ্ন, কমিটমেন্ট, তাদের যে রাজনৈতিক বক্তব্য, কি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে তারা নির্বাচন করছে, সেটা তারা আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে স্বল্প ভাষায় তারা আমাদের বুঝিয়েছেন, তারা আমাদের সাথে তাদের যুক্তিটা উপস্থাপন করেছে। আমরা আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠবে একটি গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও একটি প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটা অবাধ, মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করার জন্য যে আয়োজন, সেই আয়োজন এখানে সমুন্নত রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ। পাবলিক ভয়েস টিভির সাথেই থাকুন।